এখন যে কথাটা বলবো এটা শুনে অনেকের চোখ কপালে উঠে যেতে পারে। অনেকে বলতে পারে আমি পাগল হয়ে গেছি কিনা। আমি পাগল হই নাই, আর চোখ কপালে ওঠার মতো কিছু না। এই দেশের মানুষ একসময় চা খাইতো না, তখন ব্রিটিশরা ফ্রি ফ্রি চা খাওয়ায়া এদেশের মানুষকে চা খাওয়ানো শেখাইছে। আর এখন এদেশের মানুষ ভাত না খেলেও চা খায়, 3 বেলা চা খায়। তাহলে একটা জিনিস নতুন আনলে মানুষ সহজে অ্যাকসেপ্ট করে না, কিন্তু তারপর এটা মানুষকে শিখায় ফেললে মানুষ এটা অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে। ঠিক পিৎজা, বার্গার এসব কিন্তু এদেশের মানুষ চিনতই না, খাইতই না। তো এখন কিন্তু সবাই কম বেশি পিৎজা, বার্গার খায়। তো কথা পিৎজা, বার্গার নিয়ে না, কথা এমন একটা বিষয় নিয়ে যেটা শুনলে আসলেই সবার চোখ কপালে উঠে যাবে, মাথা ঘুরে যাবে। আমি যখনই ফেসবুক স্ক্রল করি বা ইউটিউব স্ক্রল করি, গরুর খামার, ছাগলের খামার, গরু পালন, ছাগল পালন এসব সম্পর্কে ভিডিও খালি দেখি। বিশেষ করে বেশি বেশি পাকিস্তানের ভিডিও এবং বাঙালিদের ভিডিও দেখি, বাংলাদেশের ভিডিও। বাংলাদেশের ইয়ং জেনারেশনের অনেকের ড্রিম এটা যে সে একটা গরুর খামার দেবে, তারপর ছাগলের খামার দেবে। তারপর পাকিস্তানি বিভিন্ন আলেম ওলামাদের কথা শুনি যে ছাগল পালন করতে ওরা বেশি বলে। বলে যে ছাগল ছাগল পালন করে নাকি শেষ জামানার লোকেরা সবচেয়ে বেশি লাভবান হবে। আর ছাগলে নাকি অনেক বরকত। গরু পালন করলেও ভালো, পশু পাখি পালন করলে নাকি অনেক বেশি ভালো, অনেক বেশি বরকত। আর বাংলাদেশে তো খাদ্যের চাহিদা আছেই। ছাগলের মাংসের দাম, গরুর মাংসের দাম কখনো কমে নাই, আমার জন্মের পরে কমে নাই, আর কমবো বললে আমার মনে হয় না। না, আমি ছাগল আর গরু নিয়ে কথা বলতেছি না। আমি যেটা নিয়ে কথা বলতেছি ওটা হচ্ছে আমাদের দেশে তো মাছ, মাংস, ডিম, দুধ যা আছে তা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট না। আমাদের কিন্তু এসব বাইরে থেকে আমদানি করতেই হয়। এখন যারা উদ্যোক্তা হতে চায়, আমাদের দেশের আবার আরেকটা সমস্যা কি, যাদের স্বপ্ন আছে তাদের টাকা পয়সা কম, টাকা পয়সা নাই, স্বপ্ন আছে টাকা নাই। তাহলে গরু পালন তো তাদের ক্ষেত্রে সম্ভবই না। জায়গার দরকার আছে, অনেক টাকা পয়সার দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে। ছাগল পালনও আমাদের দেশে আবার মানুষ বলে ছাগল পালে পাগলে। তাহলে ছাগল পালনটাও অনেক ক্ষেত্রে একটু মানে এটাও ভালো, কিন্তু এটাও করার মতো যোগ্যতা অনেকের নাই। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের দেশের মানুষ তো অনেকেই আছে না খাইয়া দিন পার করতেছে, একবেলা খাইলে আর একবেলা খায় না। তাহলে খাবারের একটা যদি আমরা উৎস তৈরি করতে পারি, অবশ্যই এটা সবার গ্রহণ করা দরকার। হয়তো একটু দেরি লাগবে, কিন্তু গ্রহণ করবে আস্তে আস্তে। এটা হতে পারে খরগোশ। খরগোশ কিন্তু হালাল, খরগোশ খাওয়া কিন্তু হারাম না। তাহলে আমাদের দেশের তরুণ সমাজ, উদ্যোক্তা যারা আছে, তারা কেন এটা নিয়ে মানে আগাচ্ছে না, এই উদ্যোগটা কেন নিচ্ছে না? আমার মাথায় এটা অনেক দিন, অনেক আগে থেকেই ছিল। আমি ভাবছিলাম এটা আমি নিজে করব, কিন্তু এখন ভাবতেছি আমি কবে করব, করব কি করব না এটা তো নিশ্চয়তা নাই। সবাইকে এটা বলি, সবাই যেন এটা করে। তাহলে মানুষের কি কর্মসংস্থান হবে, খাদ্যের অভাব ঘুচবে। একটা আহ, একটা মা খরগোশ থেকে বছরে 25 থেকে 40টা বাচ্চা পাওয়া যায়। এগুলোর কিন্তু গ্রোথ খুব ফাস্ট এবং বাচ্চা হয় খুব তাড়াতাড়ি। এবং আমাদের দেশি জাতের যে খরগোশগুলো আছে এগুলো 2 থেকে 4 কেজি হয়, আর ভালো জাতের খরগোশগুলো 4 থেকে 6 কেজি পর্যন্ত হয়। তাহলে এই আইটেমটা যদি আমরা, যারা উদ্যোক্তা আছে, এটা যদি আমরা চাষাবাদ করে লালন পালন করে এটা মানে বাজারজাত করতে পারি, মানুষকে খাওয়ানো শেখাইতে পারি, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা মার্কেট। বাংলাদেশের বাংলাদেশের যে মানে খাদ্যাভ্যাস আছে, খাদ্যের যে অভ্যাস আছে এটাই বদলে দিতে পারে, এবং অনেক বড় একটা হিউজ একটা মার্কেট হতে পারে। তাহলে আমি বলবো যে যারা উদ্যোক্তা আছো তারা দেশের আনাচে কানাচে যেসব এলাকায় এটা বেশি জায়গা লাগে না, তোমরা শুরু করে দাও, খরগোশ পালন শুরু করে দাও, নিজেরা খাও, বাজারে নিয়ে যাও, বিক্রি করো, রেস্টুরেন্টে বিক্রি করো, ছোটো ছোটো হোটেল বানাও, হোটেল বানিয়ে খরগোশ বিক্রি করা শুরু করো। এটা একটা হালাল খাবার। আরে বাঙালি, হ্যাঁ, সুদ ঘুষ খায়, ওইগুলা ওদের লাগে না। আর এটার মধ্যে হালাল হারাম খুঁজবে না। এটা হালাল খাবার, এটা হালাল খাবার, আমি আবারও বলতেছি। এবং এটার মধ্যে প্রোটিন, ফাইবার, ভিটামিন, আমিষ সব কিছুই আছে। এবং বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা বছরের পর বছর, না বছরের পর বছর না, মাসের পর মাস মাংস খেতে পারে না, ডিম দুধ খাইতে পারে না। তাহলে এটা ওদের জন্য খুবই দরকারি। আবার অনেক শৌখিন মানুষ আছে যাদের অর্থবিত্ত আছে, তারা খরগোশ খাইতে চায়, খাইবে তারা। খরগোশের ফ্রাই কিন্তু পুরান টাকায় মাঝে মাঝে বিক্রিও হয়েছে।
বিক্রি হওয়ার পরে মানে এটার হওয়ার আগেই অনেক আগে থেকে আমি এটা চিন্তা ভাবনা করতেছিলাম। আমি চিন্তা ভাবনা করতেছিলাম 2018 সাল থেকে। তাহলে আমি বলবো একটু বুকে সাহস নিয়ে যারা উদ্যোক্তা আছে এই উদ্যোগটা নিতে পারো। একটা উদ্যোক্তা হতে হলে, একটা ব্যবসায়ী হতে হলে যতটা না দরকার টাকা পয়সা, তত বেশি দরকার সাহস। ফার্স্টে ফ্রেন্ড সার্কেল মিলে খাও, পার্টি করো, তারপর হোটেল, একটা ছোট্ট হোটেল খুললো বা একটা বড় একটা হাঁড়ি নিয়ে তারপর খিচুড়ি আর খরগোশের মাংস নিয়ে নেমে যাও। এটা কিন্তু যে ভাই ও বোনেরা ভিডিওটা দেখবেন তারা এটা শেয়ার করবেন বেশি বেশি করে। আমি চাই আগামী 1 বছরের মধ্যে মানুষ পোলট্রি মুরগি থেকে খরগোশ ভালো, মানুষ যেভাবে মুরগি খাইতেছে, মাছ খাইতেছে, খরগোশটার জন্য এইভাবে খায়। তাহলে মুরগি মাছের উপরে অনেকটা চাপ কমে যাবে। আর পাশাপাশি আমার আগের ভিডিওতে বলছিলাম মাশরুমের কথা, মাশরুমও একটা ভালো খাদ্য উপাদান হতে পারে। সবাই যেন মাশরুম চাষ করে এবং বাংলাদেশের অলিতে গলিতে যেন মাশরুম ছড়ায় দেয় এবং কম দামে যেন গরিব দুঃখীরা এটা কিনে খাইতে পারে। তাহলে খরগোশ আর মাশরুম এটা নিয়ে সবাই ভাবনা চিন্তা করো, নিজেকে একটু কল্পনা করো যে খরগোশ উৎপাদন করতেছো, বিক্রি করতেছো, নিজেরা খাইতেছো। আর আমার পাশে থাকবা, সাপোর্ট করবা যেন এরকম আরও আমার আইডিয়াগুলো সবার সাথে শেয়ার করতে পারি। লাইক কমেন্ট শেয়ার করবা। আর কেউ এরকম উদ্যোগ নিতে চাইলে আমাকে জানাবা, আমিও পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।